আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি ভারতের পূর্বাঞ্চল একই অবস্থা, নেপালের যে অবস্থা, ভুটানের যে অবস্থা, নেপাল ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা। তার সমুদ্র দর্শন তার হয় না, হবে না। We have a long history with Bangladesh, a very special history with Bangladesh, which goes back to 1971. It's also a decision that they have to make about what kind of relationship they want. We have sent a very clear signal. ইউনুস মিয়ার এই ভিডিওটা কয়েক মাসের পুরনো ভিডিও, কারণ এখন আর ইউনুস মিয়া ভারতের সেভেন সিস্টার্স নিয়ে একটা কথাও বলছেন না। যেভাবে ভারত বাংলাদেশকে টাইট দিয়ে দিয়েছে না, হাহাকার পড়ে গেছে বাংলাদেশে। এই মুহূর্তে আজকের দিনে বাংলাদেশকে আরো একটু টাইট দেওয়া হলো, যেটুকু বাকি ছিল সেটুকু এবার নিষেধাজ্ঞার মধ্যে আনা হলো। কিন্তু আপনারা জানেন, আমাদের দেশ হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ এবং সবচেয়ে বড় শান্তিপ্রিয় দেশ। তাই বাংলাদেশকে একেবারে আলটিমেটাম দেওয়ার পরেও, একেবারে পুরো টাইট করে দেওয়ার পরেও তাদের জন্য অপশন খোলা থাকছে। আমাদের প্রতিবেশীদের মধ্যে একমাত্র বাংলাদেশের জন্যই এখনো শান্তি, ব্যবসা, বাণিজ্য সব রকমের রাস্তা খুলে রাখছে আমার দেশ ভারতবর্ষ। হয়তো আপনার বা আমার ব্যক্তিগতভাবে পছন্দ হতে পারবে না, কিন্তু আমার দেশ আজকেও একটা বাংলাদেশ নিয়ে উচ্চ পর্যায়ের মিটিং করেছে এবং সেখানে বাংলাদেশকে সুযোগ দেওয়ার কথা উঠে এসেছে। ঠিক কি পরিস্থিতি? একদিকে শেষ টাইটটাও দেওয়া হলো, অন্যদিকে রাস্তা খোলা রাখা হচ্ছে। এটাই হচ্ছে আমার দেশ। এবং এই জন্য আপনি যে ভারতে জন্মগ্রহণ করেছেন, এই জন্য আমি অন্তত গর্ব অনুভব করি যে উপরওয়ালা আমাকে একটু এপাশ ওপাশ ধপাস কোনো রাজ্যের নাগরিক, কোনো দেশের নাগরিক করেনি। বাইচান্স যদি বাংলাদেশ, চীন বা পাকিস্তানের নাগরিক করে দিত, তাহলে এইভাবে নিজের দেশকে নিয়ে গর্ব অনুভব করতে পারতাম কিনা যথেষ্ট সন্দেহ আছে। ভারত একেবারে দ্বিমুখী রাস্তা নিচ্ছে, পরিষ্কার এবং ক্লিয়ার কাট। ঠিক কি হলো আজকে, কিভাবে টাইট দেওয়া হলো আর অন্যদিকে রাস্তাও রাখা হচ্ছে, সবটা দেখাবো আপনাদের, বলবো। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ইউনুস মিয়ার মুখ থেকে গত 2 মাসে আর কেউ ভারতের সেভেন সিস্টার্স এর নাম শুনতে পায়নি। এমনিতেই তিনি টাইট হয়ে গেছেন। বাংলাদেশকে যা শিক্ষা দিয়েছে ভারত, এবার বাংলাদেশ ভাবতেই পারেনি ভারত এই রকমের শিক্ষা দিতে পারে। বলেছিলাম না, এই ভারত অন্য ভারত, নতুন ভারত। এখন আর এই ভারত দানছত্র খুলে শত্রুদের জন্য বসে নেই। এই 2-3 বছরে ভারত অনেকটা বদলে গেছে। আমি বলছি আপনাদের, শেষ যে টাইট দেবার কথা ছিল সেটাও দিয়ে দেওয়া হলো। এর আগে আপনারা জানেন স্থলপথে পুরোপুরি পণ্য আমদানি বন্ধ হয়ে গেছে। এবার যেটুকু বাকি ছিল সেটাও করে দিল এই ডিজিএফটি ফুল ফর্ম কি? ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড। এরা আজকে ঘোষণা করে দিল স্থলপথে বাংলাদেশ থেকে আর যে জিনিসগুলো আমদানি হতো, পাট এবং শনের তৈরি যে সমস্ত দ্রব্য স্থলপথে আমদানি হতো, তা আর ভারতের কোনো স্থলপথ দিয়ে ঢুকবে না, কোনো সেভেন সিস্টার্স রাজ্য দিয়ে ঢুকবে না, কোনো কলকাতা বন্দর বা মালদা, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গের কোনো স্থলবন্দর নিয়ে ঢুকবে না। এবার থেকে বাংলাদেশের পাট এবং শনের কোনো দ্রব্য শুধুমাত্র মুম্বাইয়ের নবসেবা সমুদ্র বন্দর দিয়েই ঢুকতে হবে। বুঝলেন? বাংলাদেশের পাট এবং শনের যে দ্রব্য কখনো সেভেন সিস্টার্স, কখনো কলকাতা, কখনো উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য দিয়ে ঢোকাতো, সেগুলো এবার বন্ধ করে দেওয়া হলো। এবার বাংলাদেশের এই পাট এবং শনের যে দ্রব্য, সেগুলোকে যদি আমদানি করতে হয় তাহলে আসতে হবে একেবারে বাংলাদেশ থেকে মুম্বাই বন্দরে। যেটা টাকা পয়সার ক্ষেত্রে কতটা দাম বৃদ্ধি পাবে এটা আপনারা বুঝতে পারছেন। তার জন্য কোনো অর্থনৈতিক বিশেষজ্ঞ বা বাণিজ্যিক বিশেষজ্ঞ আপনাদের হতে হবে না। যে পাট এবং শনের দ্রব্যগুলো সেভেন সিস্টার দিয়ে ঢুকে পড়তো, কলকাতা দিয়ে ঢুকে পড়তো, ওদিকে চ্যাংরাবাধা বা উত্তরবঙ্গের বিভিন্ন সীমা দিয়ে ঢুকে পড়তো, সেগুলো এখন আমদানি করতে হলে একেবারে বাংলাদেশ থেকে আসতে হবে মুম্বাই বন্দরে। যেটার দাম কতটা বেড়ে যাবে আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। শেষ যে টাইট দেওয়ার দরকার ছিল সেটাও ভারত সরকার দিয়ে দিয়েছে এবং পরিষ্কার এই কেন্দ্রের বিজ্ঞপ্তিতে, ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড, এদের বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলা হয়েছে বাংলাদেশ থেকে ভারতের মাটি হয়ে যে সমস্ত পণ্য নেপাল বা ভুটানে যায় সেগুলোর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
প্রথমেই বলেছিলাম না, আমার দেশ বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক এবং শান্তিপ্রিয় দেশ। এই দেশ দুই প্রতিবেশী নেপাল এবং ভুটানের ক্ষয়ক্ষতি, তাদের ব্যবসা বাণিজ্যকেও সমান গুরুত্ব দেয়। ভারত তার নিজের দেশে বাংলাদেশের সমস্ত বস্তু স্থলপথে আমদানি নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে, কিন্তু নেপাল আর ভুটান যাতে কোনো রকম সমস্যায় না পড়ে তার জন্য কিন্তু বাংলাদেশ থেকে ভারতের মাটি হয়ে যে সমস্ত পণ্য নেপাল বা ভুটানে যাচ্ছে সেগুলোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেনি। এটাই আমার দেশ, এটাই আমার দেশ ভারতবর্ষ, যার জন্য আমরা গর্ব অনুভব করি। তবে ভারতের কোনো স্থলবন্দর ব্যবহার করে পাট ও শনের তৈরি পণ্য কিন্তু ভারতবর্ষে ঢুকবে না। এবং পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এই যে সেভেন সিস্টার্স এর যেগুলো স্থলবন্দর ছিল একেবারে বাংলাদেশের জন্য আগেই বন্ধ হয়ে গেছে, এবার বাকিটাও বন্ধ হয়ে গেল। অসম, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা সেভেন সিস্টার্স বা এই পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা বা ফুলবাড়ি বা অন্যান্য যেখান দিয়ে ঢোকা এগুলো ঢুকতো সেগুলো সমস্ত বন্ধ হয়ে গেল। শুধুমাত্র খোলা থাকবে যেগুলো ভারতের দরকার, সেগুলোই খোলা থাকবে। একমাত্র বাংলাদেশ থেকে আসবে মাছ, এলপিজি এবং ভোজ্য তেলের মতন পণ্য, যেগুলোতে নিষেধাজ্ঞা নেই, যেগুলো ভারতের দরকার। বুঝতে পারছেন? এই হচ্ছে আমার দেশ উন্নত হচ্ছে। বাংলাদেশকে ট্রান্সশিপমেন্টের দেওয়া সমস্ত সুবিধা তৃতীয় দেশে বন্ধ করে দিয়েছিল, নেপাল এবং ভুটানকে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। সমস্তটা বন্ধ ছিল, এবার আরো বন্ধ করে দেওয়া হলো। একেবারে হাজার হাজার কোটি টাকার যে ক্ষতি বাংলাদেশের হচ্ছে সেটা বলে আর বোঝাতে হবে না। এর জন্য বললাম কোনো বাণিজ্যিক বিশেষজ্ঞ হতে হবে না। কত ক্ষতি হচ্ছে যেটুকু আমরা দেখতে পাচ্ছি যে এই নিষেধাজ্ঞা জারি করার আগে, অর্থাৎ স্থলপথে কোনো পণ্য আমদানি করা হবে না, একমাত্র দুটো জলপথ কলকাতা বন্দর এবং এই মুম্বাইয়ের নবসেবা বন্দর দিয়ে আমদানি হবে, আর বাকি পাট এবং শনের দ্রব্য শুধুমাত্র মুম্বাই নবসেবা বন্দর দিয়ে আমদানি হবে। এই ঘোষণা হওয়ার আগের 10 মাসে 12,000 কোটি টাকার পণ্য বাংলাদেশ থেকে ভারতে এসেছিল, অর্থাৎ মাসে 1,000 কোটি টাকার উপর পণ্য। বুঝতে পারছেন বাংলাদেশের এখন অবস্থাটা কি? বাংলাদেশের সঙ্গে এই ভারতের স্থলবন্দর বন্ধ হওয়ার ফলে বাংলাদেশের 42% আমদানিতে কোপ পড়েছে। বললাম কোনো বাণিজ্যিক বিশেষজ্ঞ হতে হবে না, অর্থনৈতিক বিশেষজ্ঞও হতে হবে না। মাসে 1,000 কোটি টাকার বাণিজ্য বন্ধ, আর বাংলাদেশের 42% আমদানিতে কোপ পড়েছে। দেশটার অর্থনৈতিক অবস্থা কিরকম এবার সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। সবকিছু বন্ধ, সেভেন সিস্টার্স দিয়ে কোনো মালপত্র ঢুকছে না, এবং এই ভারতীয় মুদ্রায় এই পণ্যের বার্ষিক আমদানির মোট মূল্য প্রায় 6,500 কোটি টাকা, খুব কম করে হলো। মাছ, এলপিজি, ভোজ্য তেল, চুনা পাথরের ক্ষেত্রে স্থলপথে একমাত্র বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপ করেনি, বাকি সমস্ত কিছু এখন বন্ধ হয়ে গেল। পাট এবং শনের যে দ্রব্যগুলো আসতো বাংলাদেশ থেকে পুরোপুরি বন্ধ হয়ে গেল, মুম্বাই বন্দর ছাড়া কোথা থেকেও ঢুকবে না। অন্যদিকে বাংলাদেশে যারা পোশাক নির্মাতা তারা আবার ইউনূস সাহেবকে ছেড়ে দিচ্ছেন, কিছু একটা করুন। কয়েক মাস হয়ে গেল আমরা ধ্বংসের পথে, বাংলাদেশের পোশাক নির্মাতারা ধ্বংসের পথে, ভিখারি হয়ে যাচ্ছেন শুধুমাত্র ভারত বাণিজ্য বন্ধ করে দিচ্ছে বলে। কারা শুরু করেছিল? যদি ভাবেন ভারত শুরু করেছিল, ভুল ভাববেন। ভারত শুধু প্রতিদান দিয়েছে, ভারত শুধু একটুখানি প্রত্যুত্তর দিয়েছে, জবাব দিয়েছে। কারা প্রথম শুরু করলো? প্রথমে ভারত থেকে সমস্ত রকমের বাণিজ্য স্থলপথে বন্ধ করে দিল বাংলাদেশের ইউনূস সরকার। তারা চীনের সঙ্গে ভালো সম্পর্ক করতে চাইল, ভারত পাল্টা দিয়েছে। এখন কান্নাকাটি করছে এই BKMIA, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। BKMEA, বাংলাদেশ নিউওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন। বারবার তারা ইউনূস সরকারকে চিঠি দিচ্ছে, তারা শুকিয়ে যাচ্ছে, তাদের ব্যবসা বন্ধ। 50% ব্যবসা ভারতের সঙ্গে ছিল, বন্ধ হয়ে গেছে। ইউনূস সাহেব ভারতের সঙ্গে যোগাযোগ করছেন, কিন্তু এই যে BKMEর সভাপতি মোহাম্মদ হাতেম আবার অন্তর্বর্তী সরকারকে জানিয়েছেন কিছু একটা করুন, ভারতের সঙ্গে সময় নিন, ভারতের সঙ্গে বৈঠকে বসুন, না হলে বাংলাদেশের এই পোশাক নির্মাতারা ধ্বংস হয়ে যাবে, কলকারখানা পথে বসে যাবে। ভারতের বাজার যদি না পায় তাহলে বাংলাদেশের পোশাক নির্মাতারা চোখে এখন অন্ধকার দেখছে। ইউনূস সাহেবকে বারবার চিঠি লিখছেন, ভারত তাদেরকে গুরুত্ব দিচ্ছে না। কি জানা যাচ্ছে? পোশাক নির্মাতারা চিঠিতে বারবার জানাচ্ছেন ভারত বাংলাদেশ বাণিজ্যের খতিয়ান তারা জানাচ্ছেন।
বলা হয়েছে বাংলাদেশের প্রায় 80% রপ্তানি পণ্য বেনাপোল স্থলবন্দর হয়ে ভারতে প্রবেশ করে। এর মধ্যে অধিকাংশই পোশাক। গত 10 মাসে অর্থাৎ ভারতের নিষেধাজ্ঞা দেওয়ার আগে 10 মাসে প্রায় 12,000 কোটি টাকার পণ্য বাংলাদেশ থেকে ভারতে গেছে। এটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বুঝতে পারছেন তো ভারতের সঙ্গে শত্রুতা করে এখন বাংলাদেশের কি হবে? বাংলাদেশকে সাহায্য করতে অন্তত পাকিস্তানের মতন ভারতকে যুদ্ধ করতে হবে না। পাকিস্তানকে যুদ্ধ না করেও বন্ধ করা যেত যদি সিন্ধু জলচুক্তি আগেই বন্ধ করা হতো। সিন্ধু জলচুক্তি আর করা হবে না কোনোদিন। পাকিস্তান চোখে সর্ষে ফুল দেখছে। তাদের এবারের সমস্ত খরিফ শস্য জলের অভাবে শুকিয়ে নষ্ট হয়ে গেছে। বাংলাদেশের এবার গঙ্গা জলচুক্তিও নতুন করে ভাবা হবে। আর 10 বছরের বেশি চুক্তি হবে না, এবং সেই চুক্তি আগে দেখা হবে আমাদের ভারতবর্ষে শুখা মরশুমে কি লাগবে। অর্থাৎ এবার বাংলাদেশকে শুখা মরশুমে শুকিয়ে মারা হবে, আর বর্ষার মরশুমে ফারাক্কার বাঁধ উন্মুক্ত করে দিয়ে বাংলাদেশকে জলে ভাসিয়ে দেওয়া হবে। বাংলাদেশকে সাহায্য করতে আমাদেরকে যুদ্ধও করতে হবে না। কিন্তু এই যে বললাম না, গর্ব অনুভব করুন যে আমরা ভারতবর্ষে বাস করি। আমার দেশ পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র এবং শান্তিপ্রিয় দেশ। তাই বাংলাদেশকে একেবারে শেষ পর্যন্ত টাইট দেওয়ার পরেও বাংলাদেশের সামনে অপশন খোলা থাকছে যদি তারা শত্রুতা ছাড়ে, যদি চীন এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কমায়। আজকেও মোদী সরকার সিদ্ধান্ত নেওয়ার পরেও মোদী সরকার তাদের যে সংসদীয় কমিটি আছে সেই সংসদীয় কমিটিকে সম্পূর্ণ ছাড় দিয়েছে। বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য নিয়ে কি করা উচিত, কি পদক্ষেপ করা উচিত তা অর্থনৈতিক বিশেষজ্ঞদের সঙ্গে, কূটনৈতিক বিশেষজ্ঞদের সঙ্গে, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের সঙ্গে খতিয়ে দেখে তারা ভারত সরকারকে পরামর্শ দিক। আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন কারো কথা শোনে না, কারো কথা শোনে না। আসলে চিত্রটা কি? আজকে দিল্লিতে একটা উচ্চ পর্যায়ের মিটিং হলো, এবং সেখানে কারা মিটিং করলো শশী থারুরের নেতৃত্বাধীন বিদেশ মন্ত্রক বিষয়ক সংসদীয় কমিটি। বিজেপির কেউ চেয়ারম্যান নয়, চেয়ারম্যান কংগ্রেসের সাংসদ শশী থারুর। দিল্লিতে উচ্চ পর্যায়ের মিটিং হলো। কারা মিটিং করলো? বিদেশ মন্ত্রক সব বিষয়ক সংসদীয় কমিটি। এবং আমার যতদূর মনে হচ্ছে এই কমিটিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, যতদূর আমার মনে পড়ছে। সঠিকভাবে আমি এই মুহূর্তে বলতে পারছি না। যতদূর মনে পড়ছে এই বিদেশ মন্ত্রক সংসদীয় কমিটি, যেখানকার চেয়ারম্যান হচ্ছেন শশী থারুর, এই কমিটিতে আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। এবং তারা কাদের সঙ্গে বৈঠক করেছেন? এই সংসদীয় কমিটি বিদেশ মন্ত্রকে তারা কূটনৈতিক বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন, অর্থনৈতিক বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন, দুদেশের এই যে সম্পর্ক বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন। বিশেষজ্ঞদের মধ্যে কারা ছিলেন? প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন, অবসরপ্রাপ্ত আর্মি জেনারেল সৈয়দ আতা হাসানাইন, বাংলাদেশে নিযুক্ত ভারতের প্রাক্তন হাই কমিশনার রেবা গাঙ্গুলি দাস, জওহরলাল নেহরু ইউনিভার্সিটির স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ এর ডিন অমিতাভ মাট্টু। এদের সঙ্গে কথা বললেন শশী থারুরের নেতৃত্বাধীন বিদেশ মন্ত্রকের সংসদীয় কমিটি। এবং এরা যেটুকু জানাচ্ছেন যে ভারতের এই মুহূর্তের অবস্থান হওয়া উচিত চীন এবং পাকিস্তানের সঙ্গে যেরকম মনোভাব নিয়ে ভারত চলছে, বাংলাদেশের সঙ্গে অন্তত অভ্যন্তরে বন্দর এবং বায়ুসেনা ঘাটির পরিকাঠামো যে চীন তৈরি করছে সেগুলোকে বন্ধ করার জন্য, বাংলাদেশকে আরো একটা সুযোগ দেওয়ার জন্য তাদেরকে একটা সম্পর্ক গড়ে উঠুক। যেরকমের সম্পর্ক বাংলাদেশের সঙ্গে শেষ হয়ে গেছে সেটা না হয় ভারত সরকারকে পরামর্শ দিচ্ছে ভারতের সংসদীয় কমিটি। মোদী সরকারের কোনো দরকারই ছিল না এই সংসদীয় কমিটির মতামত নেওয়ার, কোনো দরকার ছিল না। যেমন চলছিল তেমনই চলুক, আমরা অন্তত সেটাই চাই। আপনিও চান, আমিও চাই বাংলাদেশ শিক্ষা পাক। কিন্তু মোদী সরকার শশী থারুরের নেতৃত্বাধীন বিদেশ মন্ত্রকের এই কমিটিকে খুল্লা ছাড় দিল। তারা এই সমস্ত বিশেষজ্ঞের সঙ্গে কথা বলল, এবং সেই বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে আমাদের কূটনৈতিক স্তরে পলিসি চেঞ্জ করা দরকার। সামরিক বা কূটনৈতিক স্তরে পাকিস্তানের বিরুদ্ধে আমরা যে নীতি নিয়েছি একেবারে সঠিক, কোনো সম্পর্ক নয়। জঙ্গি পনা বন্ধ করার এবং পাকিস্তান অকুপায়েড কাশ্মীর ছাড়া ভারতের সঙ্গে কোনো কথা নয়। চীনের সঙ্গে সীমান্ত বিবাদ নিয়ে সম্পর্ক আমাদের কথা চলছে, সীমান্তে এই মুহূর্তে শান্তি আছে, কিন্তু বাংলাদেশের সঙ্গে আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। এই বাংলাদেশের সঙ্গে নেতিবাচক যে প্রভাব, অন্তত ভারতের তরফ থেকে এই নেতিবাচক প্রভাব কাটিয়ে তোলা হোক। এটা আমাদের বিদেশ মন্ত্রক সংসদীয় কমিটি রিপোর্ট দেবে। এবার এখনো রিপোর্ট দেয়নি, আজকে উচ্চ পর্যায়ের মিটিং শেষ হলো, রিপোর্ট দেবে মোদী সরকার। আমাদের এখানে পিসি ভাইপো বলেন কারণ নাকি কথা শোনে না, আর এখানে মোদী সরকারের কোনো কথা শোনার দরকারই ছিল না, কিন্তু তারা বিদেশ মন্ত্রকের সংসদীয় কমিটিকে দিয়ে বাংলাদেশকে নিয়ে কথা শুনছে।
কিন্তু ভারত সরকার তো বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক করবে, বাংলাদেশকে এখনো বন্ধুই ভাবছে শেষ মুহূর্তে টাইট দেওয়ার পরেও। কিন্তু ইউনূস সরকার আদৌ কি সেটা ভাবছে? সম্পূর্ণ ইসলামিক রাষ্ট্র গড়ার, একটা মৌলবাদী রাষ্ট্র করার জন্য ইউনূস মিয়া বাংলাদেশে পা দিয়েছেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা, ভারতের দ্বারা যে স্বাধীনতা হয়েছিল সেটাকে পছন্দ করেন না। তিনি জাতির জনক মুজিবুর রহমানকে পছন্দ করেন না, ইতিহাস থেকে তাকে মুছে ফেলছেন। তিনি কি ভারতের এই সুযোগ নেবেন? এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এবং বাংলাদেশিরা, এই পোশাক নির্মাতা থেকে শুরু করে এই বাংলাদেশিরা যারা ভারতের বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার জন্য অভাবে শুকিয়ে যাচ্ছে, এবার তাদেরকে ভাবা উচিত তাদের দেশের কি করা উচিত। কি বলবেন আপনারা? গর্ব অনুভব করি যে আমি এপাশ ওপাশ ধপাস না হয়ে এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি এবং আমি একজন ভারতবর্ষের নাগরিক। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা, বাংলার মেন স্ট্রিম মিডিয়া। অনেকে বলেন আর কোথাও তো এই খবর দেখি না। বাংলার মেন স্ট্রিম মিডিয়ায় এই ধরনের খবর পাওয়ার আশা এখন আর করবেন না। এই সমস্ত খবর দেখতে হলে আপনাকে দা নিউজ বাংলার পর্দা দেখতে হবে। আর যদি মনে হয় এটা সত্যি কিনা, গুগলে সার্চ করুন, কাউকে বিশ্বাস করতে হবে না। গুগলে সার্চ করে দেখুন, আজকে সংসদীয় কমিটির জরুরি বৈঠক হয়েছে এবং ভারত আরো একটা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশকে টাইট দেওয়া। একদিকে অপশন খুলে রাখা হচ্ছে, একদিকে টাইট দেওয়া হচ্ছে। এবার বাংলাদেশের সিদ্ধান্ত।